ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সুস্থ আছি বলেই তোমাদের সামনে হাজির হতে পেরেছি। যা হোক, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে এখন নতুন বছর, সেই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেখো, এই যে আমরা কোথায় আছি, করোনাকালীন সময়ে এখন গৃহে বন্দী হয়ে আছি। আশা রাখি এই নতুন বছরে সেই জন্য করোনার ভ্যাকসিন চলে আসবে এবং চলেও আসতেছে, আমাদের দেশে চলে আসতেছে। তোমরা হয়তো জানো যে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড থেকে সেটা অনুমোদন দিয়ে দিছে। আমাদের দেশে আসলে তারপরে এটার পরীক্ষামূলক চালানোর পরে সবাই ভ্যাকসিন পেয়ে যাব, তারপর আমরা সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। যাই হোক, তারপরেও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, আমি আমার ক্লাসে চলে যাব। তো তার আগে আমি তোমাদের দশম শ্রেণীর জন্য ক্লাসটা নিব। তো যারা তোমরা নবম শ্রেণীতে আছো বা যারা এবার এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল। তো আমার পরিচিতিতে আসা যাক। তো সবাই মোটামুটি আমাকে জানো, চিনো। তারপরেও বলি যেটা, আমি লিটন রায়, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানের জন্য, কিন্তু তোমাদের বিজ্ঞান ক্লাস নিয়ে থাকি। সৃষ্টি একাডেমিক স্কুলে আছি। তোমাদের স্কুল, আমার স্কুল, সবার স্কুল। আমার বিএসসি আর এমএসসি কমপ্লিট হয়েছে ফিজিক্স থেকে। এমবিএসটিউ, যার ফুল অ্যাব্রিভিয়েশন কি, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখন আমার পাঠের বিষয়ে আসি। আজকের পাঠের যে বিষয়টা, পাঠ পরিচিতিটা, তো দেখো সবাই, এখানে লেখা আছে প্লাস এখানে একটা চিত্র দেওয়া আছে। এখান থেকে কি বুঝতে পারতেছো তোমরা? দেখো, আজকে আমি তৃতীয় অধ্যায়, তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায় আছে, যেটা তোমাদের 58 পেজে, তোমাদের বইয়ে 58 পেজে আছে হৃদযন্ত্রের যত কথা। আমি এখানে একটা হৃৎপিণ্ডের ফিগার দিয়ে রাখছি। দেখো, এই যে হৃৎপিণ্ডটা, একটা মেশিন চলতে গেলে তার একটা ইঞ্জিনটাই যেমন ইম্পর্টেন্ট, তেমনি মানব দেহটা বা প্রাণী দেহ, মানব দেহটা চলতে গেলে এর হৃৎপিণ্ডটাই হলো ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে হৃৎপিণ্ডটা, এর যত প্রকার কথা, অধ্যায়ের নামটা দেওয়া হয়েছে হৃৎপিণ্ডের যত কথা। অর্থাৎ তোমার দেখো, হৃৎপিণ্ড বিষয়ে যত কিছু আলোচনা করা যায় তোমাদের জন্য, তত কিছু বিষয় নিয়ে তোমাদের এই অধ্যায়টাতে পরিস্থিতিমূলক কিছু কথাবার্তা বলা আছে। যাই হোক, আমি আজকে আলোচনা করব এই হৃৎপিণ্ডের যত কথা, এই অধ্যায় থেকে 3.1 দেখো তোমাদের 59 পেজে দেওয়া আছে বইয়ের, রক্ত নিয়ে আলোচনা করব। এই রক্ত জিনিসটা আসলে কি, এইটা নিয়ে আমার আজকের আলোচনার বিষয় কি, রক্ত। তো সবাই জানি যে রক্তটা কি। রক্ত হলো এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। দেখো এখানে কি বলা হচ্ছে, রক্ত এক ধরনের লাল বর্ণের। প্রথম কথা বলতেছি কি, রক্ত লাল বর্ণের। তারপরে বলতেছি অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী, মানে রক্তের স্বাদ। আবার রক্তের স্বাদ নিতে যেও না তোমরা। রক্তের স্বাদটা যদি নেওয়ার চেষ্টা করা হয় বা স্বাদ দেখা হয়, তাহলে এটা কেমন লবণাক্ত হবে। আর ক্ষারধর্মী, অ্যাসিড ক্ষারের কথা তোমরা অনেকেই জানো, তার ভিতরে এটা হলো একটু ক্ষারধর্মী পদার্থ। তো দেখো, রক্তের যে বিষয়টা, কিছু কিছু টপিকস আছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর বলতে দেখো, যাদের বয়স 18+, কারণ আমরা কি হিসেবে ধরি 18+ যারা, তারাই পূর্ণবয়স্ক। এদের শরীরে রক্তের পরিমাণ কত, 5 থেকে 6 লিটার। বেসিক্যালি যাদের পূর্ণবয়স্ক হয়ে যায়, তারা 3 মাস পর পর, অর্থাৎ 3 মাস, 3 থেকে 4 মাস, 120 দিন পর পর রক্ত দিতে পারে স্বাভাবিক সুস্থ মানুষ। এবং রক্ত দেওয়া শরীরের জন্য অবশ্যই ভালো, কারণ রক্তে বিভিন্ন কণিকা আছে। আমি সেগুলো পরে আলোচনা করতে, পরের টপিকসে আসবো। তো আমার মেইন টপিকস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বলতে পারো যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে, বলো, বলতে পারবে তোমরা? অবশ্যই বলতে পারবে এখন, আগে না পারলেও এখন অবশ্যই বলতে পারবে। কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এখন এই যে 5 থেকে 6 লিটার রক্ত আছে, এই রক্তটা দেহের মোট ওজনের 8%। আমাদের শরীরের যত ওজন আছে, সাপোজ একজন পূর্ণবয়স্ক ব্যক্তি বা যে একজন মানুষের যদি শরীরের ওজনটা ধরে নিই আমি 50 কেজি, সেই 50 কেজির 8% করবা। সেই 8% করলে যত হবে সেটাই হবে রক্তের ওজন। এখন একটা জিনিস দেখো, আমি বলছিলাম
যে সংজ্ঞায় রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ পদার্থ। তো লাল বর্ণ যে কথাটা বলা হয়েছে এখানে, তো রক্তের লাল হওয়ার কারণটা আসলে কি? রক্তের লাল হওয়ার কারণ হলো এই যে হিমোগ্লোবিন। রক্তে হিমোগ্লোবিন থাকে, যে হিমোগ্লোবিনের কারণে রক্তের রংটা লাল হয়ে থাকে। আর এই যে হিমোগ্লোবিনটা আছে, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়, কারণ আমরা এই যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিলাম, এই অক্সিজেনটা কি হয় রক্তের সাথে মিশে যায় এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন হয়ে যায়, হয়ে সারা শরীরে রক্তটা নিয়ে যায় এবং অক্সিজেনটা ট্রান্সফার করে। কারণ অক্সিজেনটা আমার ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন তোমার রক্তের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন আকারে সারা শরীরে চলে যেতে থাকে। এখন দেখো, এইটাই মোটামুটি আমার রক্ত সম্পর্কে সিম্পল কিছু কথাবার্তা ছিল, যেটা তোমাদের 59 পেজে 3.1 এর প্রথম প্যারাটা আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। রক্তের সংজ্ঞা কি আর তিনটা জিনিস এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেখা গেল জ্ঞানমূলকে যদি আসে তোমাদের জন্য যে রক্ত কি ব্যাখ্যা করো, তাহলে রক্তের সংজ্ঞাটা দিয়ে এই তিনটা পয়েন্ট দিলেই এনাফ। আর যদি এক মার্কে জ্ঞানমূলকের জন্য আসে, যেটা অনুধাবনমূলকের জন্য এই পুরোটা দিলাম, আর যদি জ্ঞানমূলকের জন্য আসে জাস্ট শুধু সংজ্ঞাটা রিপ্রেজেন্ট করলেই এনাফ। এখন দেখো, এরপরে আসবো আমি কি রক্তের উপাদান ও এদের কাজ। রক্তের উপাদান মূলত কয় প্রকার জানো তোমরা? রক্তের উপাদান হলো দুই প্রকার। এই যে রক্তের প্রধানত উপাদান আছে দুইটি, সেটা কি কি? এখন আমাদের সেটাই জানতে হবে যে রক্তে আছে রক্তরস আর আছে রক্ত কণিকা। কি কি আছে? রক্তরস আছে আর রক্ত কণিকা আছে। এখন সমগ্র রক্তের ভিতরে আমরা যদি দেখি যে রক্তরসটা থাকবে কত পার্সেন্ট? 55%। রক্তরস কত পার্সেন্ট? 55%। আর রক্ত কণিকা আছে 45%। এখন কথা হচ্ছে এই রক্তরস আর রক্ত কণিকা, রক্ত রস থেকে বা রক্ত থেকে রক্ত কণিকাগুলো যদি আমি সেপারেট করে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকে সেটাই হলো রক্তরস। রক্ত কণিকাগুলো আলাদা করে দেওয়ার ফলে, আর রক্ত কণিকাগুলো রক্তরসের ভিতরে কি থাকে? ভাসমান অবস্থায় থাকে। তোমাদের যদি আমি একটা চিত্র দেখাই, যে দেখো অনেকটা এমন, যে এই যে হলুদ কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার রক্তরস। আর এই রক্তরসের ভিতরে এই যে বিভিন্ন প্রকার রক্ত কণিকাগুলো ভাসমান আছে। এখন রক্ত কণিকার ভিতরে কি কি থাকতে পারে? শ্বেত রক্ত কণিকা আছে, লোহিত রক্ত কণিকা আছে, অঞ্চক্রিকা আছে। মূলত রক্ত কণিকা তিন প্রকার, যেটা আমি রক্ত কণিকায় যে ডিটেইলসে আলোচনা করব। তো বেসিক্যালি এখন এখানে আছে মানুষের রক্ত কণিকার বিভিন্ন উপাদান, মানে রক্তের বিভিন্ন উপাদান। এই যে হলুদ অংশটা এখানে দেখা যাচ্ছে, এই হলুদ অংশটা হলো রক্তরস, অর্থাৎ রক্ত থেকে রক্ত কণিকাগুলো বের করে ফেললে যে তরল অংশটা পড়ে থাকে সেটাই হলো রক্তরস। এখন দেখো, আমি সেই রক্তরস নিয়েই আলোচনা করব, যে রক্তরস বা যেটাকে আর এক নাম বলা হয়ে থাকে কি? রক্তরস বা প্লাজমা বলা হয়ে থাকে এটাকে। এখন এই যে রক্তরস বা রক্ত প্লাজমা, এটা তোমাদের বইয়ে 60 পেজে আছে, তোমরা তোমাদের বইটা বের করেও দেখতে পারো। তো এই যে প্লাজমাটা কি? আসলে রক্তের যে তরল অংশ বলা হয়েছে, রক্তের তরল অংশটাকেই বলা হয় রক্তরস, যার অপর নাম হলো প্লাজমা। এখন আমি আগেই বলছিলাম যে রক্ত থেকে রক্ত কণিকাগুলো আলাদা করলে যে তরল অংশ পাওয়া যায় সেইটাই হলো রক্তরস, এর অপর নাম হলো প্লাজমা। এখন দেখো, এই প্লাজমায় পানি থাকে 90% আর 10% থাকে জৈব অজৈব পদার্থ। তো দেখো, সেকশন কিন্তু হইতেই যাচ্ছে। তোমার রক্ত থেকে রক্ত কণিকা আলাদা হলো রক্তরস, এখন রক্তরসের ভিতরে আবার পানি আর জৈব অজৈব পদার্থ, কিন্তু পানির পরিমাণ অনেক বেশি। সেটা কত পার্সেন্ট? 90%। আর 10% কি আছে? জৈব আর অজৈব উপাদানগুলো। এখন যদি আমি দেখি যে এই যে জৈব আর অজৈব উপাদানগুলো কোনগুলো আছে, তো অজৈব উপাদানের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম বিভিন্ন রকম পদার্থ আছে। আর যে জৈব পদার্থগুলো, এই জৈব পদার্থগুলোর ভিতরে যে উপাদান আছে, দেখো তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবা যে 6টা টপিকস আছে জৈব উপাদানের ভিতরে, যেগুলো খাদ্যসার, রেচন পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অন্তঃক্ষরা গ্রন্থি আর কোলেস্টেরল, লেসিথিন, এইগুলা। তো এই যে খাদ্যসার কোনগুলো? আমরা যে খাবারটা খাই, এই খাবারটা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট মানে তোমার শক্তির উপাদানটা, সেটাকে খাদ্যসার বলা হয়, যেগুলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহজাতীয় পদার্থ, ভিটামিন, এইসব পদার্থগুলো হয়ে থাকে। রেচন পদার্থগুলো যেমন যেগুলো আমরা অপদ্রব্য হিসেবে দেহের বাইরে থেকে বের করে দিই, সেগুলো কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো। প্রোটিনের ভিতরে আছে
ফাইব্রোবিনোজেন, তারপরে গ্লোবিউলিন, অ্যালবুমিন ইত্যাদি উপাদান যেগুলো প্রোটিনের ভিতরে আছে। তো যা হোক, আমি এরপরে আসি। দেখো রক্তের যে কাজটা, আমাদের শরীরে রক্তটা আসলে কি ধরনের কাজ করে থাকে সেই রক্তের কাজগুলো নিয়ে একটু কথা বলি। যেটা মেইন একটা উপাদান পুরা শরীর, যেমন দেখো একটা উদ্ভিদ বাঁচতে গেলে কি লাগে? পানি লাগে। একটা ইঞ্জিন চলতে গেলে তেল দিতে হয়। ঠিক তেমনি আমাদের শরীরটা যদি একটা ইঞ্জিন ভাবো, তো ইঞ্জিনের তেলটা হলো রক্ত। সেই রক্তের কাজগুলো কি কি? যে রক্তকণিকা সহ রক্তরাশি দ্রবীভূত অবস্থায় খাদ্য স্বাদের বিভিন্ন অংশ বাহিত করে। মোট কথা রক্তকণিকা রক্তরাশির মধ্যে প্রবাহিত হয়ে দেহের এক স্থানে অন্য স্থানে খাদ্য সার নিয়ে যায়। তারপরে টিস্যু থেকে বজ্র পদার্থ নির্গত করে, সেগুলো রেশনের মাধ্যমে বৃক্ক দিয়ে বের করে দেয়। কারণ আমরা জানি বৃক্ক হলো রেশন পদার্থ, সেখান থেকে শরীরের অপদ্রব অংশগুলো শরীরের বাইরে বের করে দেওয়া হয়। এছাড়া শ্বসনের ফলে কোষে যে আমরা জানি কি, এই যে অক্সিজেনটা নিচ্ছি, আবার অক্সিজেনটা বের করে দিচ্ছি নিঃশ্বাসের মাধ্যমে, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। এই কার্বন ডাই অক্সাইডটা বাইকার্বনেট হিসেবে ফুসফুসের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে রক্ত। কারণ অক্সিজেনটা আমরা জানি হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন হয়, সারা শরীরে চলে যায়। সেইটা আবার তোমার কার্বন ডাই অক্সাইড দূষিত হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড হয়ে সারা শরীর থেকে আবার বাইরে বের করতে সাহায্য করতেছে এই রক্ত। এছাড়া শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানে জমাট বাঁধতে সাহায্য করে এই রক্তকণিকা। সেই রক্তকণিকার ভিতরে অঙ্গচক্রিকা এই কাজটা করে থাকে। এছাড়া হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশ বহন করে রক্ত। আর রক্তের অম্লক্ষারের সমতা ভারসাম্য বজায় রাখে। কারণ রক্তের আমরা বলছি খাদ্য নেই, অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেলে কি হবে? শরীরে জ্বালা পোড়া শুরু করে দিবে। এইটা নিয়ন্ত্রণ করে রক্ত, যেটা তোমার সামঞ্জস্যতা বা নিউট্রাল একটা পজিশনে নিয়ে আসে। এগুলোই মূলত রক্তের কাজ। তো রক্তের কাজটা তোমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল কোনো একটা উদ্দীপকের আলোকে গ অথবা ঘ নাম্বারে দিয়ে দিতে পারে যে রক্তের কাজটা ব্যাখ্যা করো। এই জন্য তোমাদের রক্তের কাজটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো দেখো এরপরে আসি, আমি আমার লাস্ট টপিক নিয়ে কথা বলবো, শ্রাম। শ্রাম জিনিসটা আসলে কি? তোমরা তোমাদের বইয়ে 60 পেজে দেখতে পারো যে নিচের টপিক, লাস্ট টপিকটা আছে শ্রাম। শ্রামটা হলো রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার পরে যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নিলে যে তরল অংশটা পড়ে থাকে। অর্থাৎ বলতে পারি রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ তরল পদার্থ পাওয়া যায় তাকে শ্রাম বলে। তাহলে কি বলছি? শ্রাম কি? যদি জ্ঞানগুলোকে আসে শুধু এটুকুই বলবা, রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ তরল পদার্থ পাওয়া যায়। দেখো আমি এখানে একটা চিত্র দিয়েছি, এখানে দেখতে পারো যে সম্পূর্ণ একটা টেস্ট টিউবে, একটা টিউবের ভিতরে আমি রক্ত নিয়েছিলাম। তো জমাট বাঁধার পরে উপরে যে হলুদ অংশটা পড়ে আছে, এই যে হলুদ অংশটা, এই হলুদ অংশটাই মূলত শ্রাম বলা হয়। তাহলে অবশ্যই আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারছো। রক্তরস বা প্লাজমা এবং শ্রামের মধ্যে পার্থক্য হলো কি জানো? যে রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, কিন্তু শ্রামে এই প্রোটিনটা থাকে না, অর্থাৎ শ্রাম জমাট বাঁধে না। এই জন্য রক্ত জমাট বেঁধে যায়, লিসেট হিসেবে জমা থাকে, কিন্তু শ্রামটা লিকুইডই থাকে, কারণ এটা জমাট বাঁধতে পারে না। তাহলে আমার আজকের যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলোর মেন টপিক বলি আমি। রক্ত কি সংজ্ঞাটা মুখস্থ করবো অবশ্যই। রক্তের উপাদানগুলো বিশেষ করে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর হলো তোমার রক্ত রস কি, আর রক্তের কাজটা খুবই ইম্পর্টেন্ট। আর শ্রাম কি। এছাড়া তোমরা দেখেছিলা যে রক্ত রসের ভেতরে যে উপাদান ছিল জৈব পদার্থ, এইগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো তোমরা ক্লাসটা অবশ্যই উপভোগ করছো, এবং ক্লাসে কারোর কোনো সমস্যা থাকলে এটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। কারো যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাও জানাতে পারো। তো আমি আশা রাখি এর পরবর্তী ক্লাসে তোমাদের রক্তকণিকা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।